নিশির ডাক। এখানে গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। সকলকে স্বাগতম জানাচ্ছি নিশির ডাকের 15 নম্বর এপিসোডে। আমি চাইতেছি আপনাদের সঙ্গে আজকের ঘটনায় ডাইনির ঘটনা শুনবেন। ঘটনার আগেই বলে দিতে চাই, আমাদের দেশে গ্রামগঞ্জে অনেক জায়গায় আমরা দেখতে পাই কোনো ডাইনি মনে করে মানুষকে পিটিয়ে মারা হয়। তো এই ঘটনায় আপনারা এমনভাবে শুনবেন যেখানে আপনাদের একটা বোধহয় ঘটবে যে কতটা কুসংস্কারের মাধ্যমে মানুষের মধ্যে আছে এখনো ডাইনি সন্দেহ করে মানুষকে মারা হয়, পিটিয়ে মারা হয়। এখানে বিভিন্ন গ্রামে গ্রামে এই সমস্যাগুলো এখনো দেখা যায় এবং এটা কর্তব্য যেখানে আমরা এই ধরনের সমস্যা দেখব সেই ধরনের সমস্যা এক্সপ্রেট আওয়াজ তুলব, যেটাকে সকলের সামনে তুলে ধরব এবং একটা ভয়ঙ্কর বিপদ হওয়ার হাত থেকে বাঁচাবো কিছু মানুষকে। চলুন শোনা যাক আজকের ঘটনা। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর বিশেষ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং ঘটনা পাঠাতে থাকবেন প্রতি শুক্র ও রবিবার, মানে ভয় পাওয়ার রাত। বেশি কথা না বলে সরাসরি মূল ঘটনায় চলে যাই। যেভাবে লেখা হয়েছে আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করতেছি। কথা না বেরিয়ে ঘটনায় প্রবেশ করি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। শক্তি বলতে শুধু আমার নাম শক্তি। আজ থেকে প্রায় 61 বছর আগের ঘটনা। আজ আমি যা বলতে যাচ্ছি সেটা কোনো গল্প নয়, কোনো লোকের কথা নয়। এই ঘটনা ঘটেছে আমার সঙ্গে, আমার চোখের সামনে। অথচ আশ্চর্যের বিষয় হলো, জীবনে এক সময় আমি এসবে কোনো কিছুই বিশ্বাস করতাম না। ভূত, ডাইনি, অশরীরী এসব শব্দ আমার কাছে ছিল গ্রাম্য ভয় পাওয়ার উপকরণ, যুক্তিহীন গল্প। আমি শহরে বড় হয়েছি, ক্রিকেটিং রাস্তা, আলো, বই, কলেজ, এই ছিল আমার দুনিয়া। মজার বিষয় হলো, যেখানে অন্ধকার মানেই শুধু বিদ্যুৎ চলে যাওয়া আর ভয় মানেই পরীক্ষার ফল। আমাদের গ্রামে পাহাড়ের কোলে সবুজের মোড়ানো। লোক সংখ্যা খুব বেশি নয়, 500 থেকে 600 মতন হবে। সবাই সবাইকে চেনে। কৃষিকাজ আর জঙ্গলের প্রাকৃতিক সম্পদ ছিল জীবিকা নির্বাহের একমাত্র সম্বল। সে কারণে গ্রামটা খুব একটা বদলায়নি আজও। জ্বর হলে অনেকেই ডাক্তারের আগে পূজার কাছে যায়, সাপে কাটলে মন্ত্র পড়ে, রাতের অন্ধকারে কেউ অসুস্থ হলে বলা হয় কিছু একটা লেগেছে। এসব শুনেই বড় হয়েছি, কিন্তু কখনো বিশ্বাস করিনি। কারণ বাবা আমাকে ছোটবেলাতেই শহরে পাঠিয়ে দিয়েছিলেন, গ্রামে থাকলে পড়াশোনা হবে না তাই। তিনি এই কথা বলতেন। আজ আর বাবা নেই, দুর্ভাগ্য। ক্যান্সার হয়েছিল, তিনি 10 বছর হলো মারা গেছেন। দাদু অবশ্য আলাদা মানুষ, তিনি লিখতে জানেন। এই সময় কলকাতায় কাজ করেছেন, কামিয়েছেন, জমি কিনেছেন। ও সে গ্রামে ফিরে এসেছেন। গ্রামের মানুষ তাকে সম্মান করে, গ্রামের মানুষ তাকে দাদু বলে ডাকে। আমি খুব কমই গ্রামে যেতাম, বছরে একবার কি দুবার। সে বছরটা ছিল আলাদা, শীতকাল, কলেজের শেষ বর্ষ। হঠাৎ করে অদ্ভুত টান অনুভব করলাম। বোন দাদুর কথা খুব মনে পড়ছিল, দেখতে ইচ্ছা করছিল। ঠিক করলাম গ্রামে যাব। বুঝিয়ে সেই সময়টা ছিল ভুল। বাসে ওঠার পর থেকেই অস্থিরতা শুরু হলো। লোকজন খুব কম বলছিল, যারা বলছিল তারা ফিস ফিস করে কথা বলছিল। বারবার একটা কথাই কানে আসলো, সে ফিরে এসেছে। আমি পাশের লোকটাকে জিজ্ঞাসা করলাম, কে ফিরে এসেছে ভাই? লোকটা আমার দিকে তাকালো, সে দৃষ্টিটা আমি আজও ভুলতে পারিনি। ভয়, যে অবিশ্বাস আর সতর্ক সব যেন একসাথে ধরেছে তাকে। সে খুব নিচু গলায় বলল, ডাইনি। এখানে বলে রাখি, বহু বছর আগে ধরে আমাদের গ্রামে একটা কথা রটে আছে, কিছু বছর অন্তর নাকি আমাদের গ্রামে একটা ডাইনিকে দেখা যায়। আমি যদিও তা বিশ্বাস করিনি, কিন্তু
কিন্তু এই এলাকায় সেটা সবাই বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে। পাশে সেই লোকটা অবশ্য আমাদের পাশের গ্রামের। আমি হেসে ফেলে দিলাম, এ ভাই, এসব গল্প এখনো বিশ্বাস করো? আমার হাসির শব্দটা যেন বাসের ভিতর যে ছুরির মতো আঘাত করলো। সবাই চুপ হয়ে গেল, কেউ আর কথা বলার সাহস করলো না। যে যার মতন জানালার বাইরে তাকিয়ে রইল, কেউ কেউ মাথা নিচু করে বসে রইল। বাস স্টপে নামার সময় মনে হলো আমি বড় একা। রিকশায় বসে গ্রামের দিকে যাওয়ার সময় জঙ্গলের রাস্তা পড়ে। রিকশায় বসে গ্রামের দিকে রওনা দিলাম। চারপাশে গাছ, নিস্তব্ধতা আর যে শীতের হিমেল হাওয়া। রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, কাকা, আমি কি হয়েছে? ভাইয়া তো ভয় পাচ্ছে কেন? সে শুধু একটা শব্দই বলেছিল, ডাইনি। রিকশা থেমে গেল। লোকটা ধীরে ধীরে শব্দ বলছিল, ডাইনি। লোকটা ধীরে ধীরে ঘুরে তাকালো আমার দিকে, চোখ বিকৃত, গলা কাঁপছে। বলল, বাচ্চা, ওই নামটা মুখে এনে ঠিক বলেছ, সে ফিরে এসেছে। সে প্রথমবারের মতন আমার বুকে ভেতর অজানা এক ঠান্ডা স্রোত ঢুকে পড়েছিল। রিকশা থেকে নামার সময় পুরো অন্ধকার হয়ে এসেছে। আশায় ধীরে ধীরে গ্রামে ঢেকে ফেলেছিল চারপাশে। পরিস্থিতি সবকিছুই মনে হচ্ছিল যেন অন্য কোনো জায়গায় এসে পড়েছে। সে এক অদ্ভুত গন্ধ, ভেজা মাটি, শুকনো পাতার গন্ধ, সব মিশিয়ে আছে এক অজানা আশঙ্কা। বাড়ির উঠানে পা রাখতেই দেখলাম বোন দৌড়ে আসলো। দাদা সে আমাকে জড়িয়ে ধরলো। দাদু বেরিয়ে এলেন, তার চোখে আনন্দ ছিল, কিন্তু তার নিচে কোথাও একটা চাপা চিন্তার রেখা লুকোনো ছিল। তিনি বললেন, এতদিন পর এলি, ঠিক আছিস তো? আমি হাসলাম, ঠিক আছি, তোমরা কেমন আছো? প্রশ্নে কেউ ঠিক মতো উত্তর দিল না। মা শুধু বললেন, অনেকটা পথ এসেছিস, হাত মুখ ধুয়ে আয়, দিচ্ছি। আমি কিন্তু খেয়াল করলাম মায়ের চোখ বারবার দরজার দিকে যাচ্ছে, যেন একটা পড়ার ভয়। ভয় সন্তান এলো। গ্রামে সাধারণত এই সময় মানুষের উঠানে বসে গল্প করে, কিন্তু আজ চারপাশ অস্বাভাবিক রকমের চুপচাপ। দূরে কোথাও কুকুরের ডাক নেই, এমনকি ঝিঝি পোকার শব্দও যেন থেমে গেছে। আমি ছাদে উঠে বসলাম। ঠান্ডা বাতাসে গায়ে লাগছিল। দূরের পাহাড়গুলো কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। তখনই দেখলাম কয়েকজন গ্রামবাসী আমাদের বাড়ির দিকে আসছে। কেউ জোরে কথা বলছে না, সবাই দেখে মনে হলো যে খুব সাবধানে আসছে তারা। আমি নিচে নামতেই দাদাকে তাদেরকে ভিতরে নিয়ে গেল। দরজা বন্ধ হয়ে গেল। ভিতর থেকে স্পষ্ট গলায় শব্দ ভেসে আসলো, এই অবস্থায় আর ঝুঁকি নেওয়া যাবে না। আজ রাতে আমি কানে পাতলাম, কিন্তু পুরো কথাটা শোনা গেল না। শুধু যে পরিষ্কার বোঝা যাচ্ছিল তা হলো ভয়। কিন্তু পরে দরজা খুললো, লোকগুলো একে একে বেরিয়ে গেল। তাদের মুখে আমি সেই একই ভাব দেখলাম, যেটা বাসে রিক্সাওয়ালার চোখে দেখেছিলাম। আমি আর থাকতে পারলাম না, দাদুর সামনে গিয়ে দাঁড়ালাম। দাদু, কি হচ্ছে এখানে? ও এত ভয় পাচ্ছে কেন? দাদুর মুখ ফিরিয়ে নিল, বলল, তুই সবে মাত্র এসেছিস, এসব নিয়ে মাথা ঘামাস না। আমি একটু জোরে বললাম, এটা আমার গ্রাম, এটা আমার বাড়ি, আমার জানার অধিকার আছে। দাদু অনেকক্ষণ চুপ করে রইল। তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, শোন, কয়েকদিন ধরে গ্রামে কি হচ্ছে চুরি। আমি অবাক হলাম, বলে, এত লোক এখানে কি করছে? ঢুকছে কিভাবে? দাদু ধীরে ধীরে বলল, এই চুরিগুলো আগের একটা জিনিস দেখা গেছে। আমি বললাম, কি? দাদু চোখ তুলে আমার দিকে তাকালো। সে দৃষ্টিতে ছিল ভয়, অভিজ্ঞতার ভয়।
তো বললেন ডাইনি। কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, তুমিও এসব বিশ্বাস করো দাদু? তো গলায় উত্তর দিলেন, হ্যাঁ, কারণ আমি নিজের চোখে দেখেছি। কথাটা শুনে আমার বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠলো। দাদু তো বাড়িয়ে গল্প বলার মানুষ নয়। বললেন, গ্রামের প্রধান ঠিক করেছে প্রতি রাতে পাহারা হবে। আজ আমাদের পালা। বৃদ্ধ হরিলের দিকে তাকিয়ে রইলাম। বললাম, মানে তুমি যাবে নাকি? দাদু মাথা নাড়ালেন, বললেন, কি করবো, নিয়ম যখন বাধা হয়েছে ওকে তো করতেই হবে। তখনই বললাম, আমিও যাবো দাদু তোমার সঙ্গে। বলে উঠলেন, না, তুই শহরের ছেলে, এসব তোর জন্য নয়। আমি বললাম, ঠিক সেই কারণেই আমি যাব। জানতে চাই ভয়ের পিছনে আসল কারণ কি। তো আমার দিকে তাকিয়ে একটাই কথা বললেন, এই জেদটা না একদিন তোর সর্বনাশ ডেকে আনবে। সে রাতে আমি ঠিক বুঝতে পারিনি উনি আমাকে নিয়ে কতটা দুশ্চিন্তা ছিলেন। রাত নেমে এলো খুব শীঘ্রই, কিন্তু নামার পর মনে হলো কেউ যেন ইচ্ছে করে পশ্চিম আকাশের আলোটা দিয়ে দিল। সন্ধ্যা শেষে আলোটুকু পাহাড়ের আড়ালে মিলিয়ে যেতেই গ্রামে এক অদ্ভুত নীরবতা। এটাকে নীরবতা বলাও ভুল, এটা ছিল শব্দের অনুপস্থিতি, কিন্তু তার ভিতরে যেন কিছু একটা লুকিয়ে আছে। দেখলাম অদ্ভুত ভাবে দাদু আমাকে টর্চের পরিবর্তে একটা পুরনো লণ্ঠন ধরিয়ে দিল। বললেন, এটা সঙ্গে রাখিস, তেল শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফিরে আসবি। জিজ্ঞাসা করলাম, টর্চ কেন দিচ্ছ না, লণ্ঠনে কি হবে? দাদু গভীর স্বরে বললেন, টর্চ হয়তো আলো বেশি, লণ্ঠনের আগুন আছে, আগুন থাকলে ডাইনি অতটাও সাহস পাবে না। আমি আর কিছু না বলে চুপচাপ মাথা নাড়ালাম। ঈশ্বরে জিজ্ঞাসা করলাম, তুমি ভয় পাচ্ছ? কিন্তু বললেন, ভয় না পেয়ে মানুষ বাঁচে না। এ কথাটা কিন্তু তখনই বুঝিনি গ্রামের মাঝখানে বড় একটা বট গাছ আছে, সেখানে পাহাড় শুরু। আমি পৌঁছাতেই দেখি সেখানে দাঁড়িয়ে আছেন সুবল, আমার ছোটবেলার বন্ধু। গায়ে মোটা চাদর, হাতে একটা লণ্ঠন। আমাকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। সে জিজ্ঞাসা করলো, ভেবেছিলাম একাই থাকতে হবে, বোঝা গেল তুই এসেছিস। কখন এলি? এক গলায় হেসে বললাম, হ্যাঁ, এই এই তো বিকালে এসেছি। যে কিছুদিনের জন্য বন্ধ, তাই ভাবলাম কয়েকদিন বাড়ি থেকে বেরিয়ে যাই। এসেই কি আজব গল্প শুনছি। এর একা পাহারা থাকলে ভয় বেশি লাগে। ঘড়িতে তখন রাত। বল হেসেও বলল, কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ টিকলো না। লণ্ঠনের আলো, তার চোখে অস্থিরতা দেখা যাচ্ছিল। একে গ্রামের বাড়িগুলোর আলো নিভে গেল। দরজার কিল আর এই শব্দ ভেসে এলো দূর থেকে। মনে হচ্ছিল গোটা গ্রাম লুকিয়ে ফেলেছে। চারপাশে তাকালাম, এত চুপ বুঝ। গলা নামিয়ে বলল, এই সময় কেউ বাইরে থাকে না। জিজ্ঞাসা করলাম, কেন? বলল, সে বেরিয়ে আমি খোঁজে গিয়েছিলাম। সে বলতে থাকে, বোঝাচ্ছে। হাঁটতে শুরু করলাম। শুকনো পাতার উপর পা পড়তে খসখস শব্দ হচ্ছে। সেই শব্দটা অস্বাভাবিকভাবে জোরে কানে লাগছিল। দূরে জঙ্গল থেকে মাঝে মাঝে অচেনা নিঃশ্বাসচর পাখির ডাক ভেসে আসলো। আমি হঠাৎ জিজ্ঞাসা করলাম, সুবল, তুই কি সত্যি ডাইনি দেখেছিস? শব্দটা মুখে আনতেই সুবল থমকে গেল। বললো, ভাই, এই নামটা বলিস না। তার ছিল স্বরে বলে উঠলাম, গ্রামে আসার পর থেকেই দেখছি সবাই এত ভয় পাচ্ছে কেন? কি কারণে ভয় পাচ্ছে এত বুঝতে পারছি না। আর কেউ না কেউ তো দেখেছে নিশ্চয়ই, তাতে কি সমস্যা? সুবল কিছুক্ষণ চুপ করে রইল, বলল, দেখ। আমি বললাম, কে দেখতে? এই পাহাড়ে দুজন লোক দেখেছে রাতে, দেখেছে বাসার কাছে। আমি ঠান্ডা করে জিজ্ঞাসা করলাম, দেখতে কেমন? সে
সুবল মন্ত্রমুগ্ধ হতে বলল, খুব সুন্দর। বিকৃত হলাম, কি বলছিস? আমি তো জানি ডাইনি দেখতে খুব ভয়ঙ্কর হয়। না, সূচক মাথা নাড়ালো, বলল, এটা তো সব থেকে ভয়ঙ্কর। লাল শাড়ি পরা থাকে, খোলা চোখ, অদ্ভুত আলো। হেসে বললাম, তোরও তো হতে পারে, সুন্দরী যে মানুষকে ভুলিয়ে দেয়। সুবল আমার দিকে তাকালো, বলল, তুই এখন শহরের ছেলে, সব কিছুই যুক্তি খুঁজিস, তো কিছু জিনিসের যুক্তির ঊর্ধ্বে। আমি আর তর্ক করলাম না। হাঁটতে হাঁটতে গ্রামের প্রান্তে পৌঁছে গেলাম। সামনে বাজার, বাতাসে পাতা শব্দ। আর সুবল আমার হাতে চেপে ধরলো। সত্যি ওই এক লণ্ঠনের মতো আলোতেও আমি স্পষ্ট দেখতে পেলাম আমাদের সামনে হাত কয়েক দূরে লাল শাড়ি পরা অবয়ব ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। আর পিঠে আমাদের ঠিক সুবল হাত ছিল। সে ফিস করে বলল, চল। তাই আমার বুকটা ধরপড় করে উঠলো। মাথার ভেতরে অন্য এক চিন্তা ঢুকে পড়লো। আমি বললাম, না, এখন একদম পালাবো না। সব হয়েছিস, সব তো দেখলাম। আমি চোখ সরালাম না, সেই অবয়বের দিকে তাকিয়ে রইলাম। এটা আমাদের সুযোগ, আছে বুঝে নিতে হবে, ডাইনি নাকি মানুষ। লাল শাড়ি পরা তাই ততক্ষণে ধীরে ধীরে অন্ধকারের ভিতরে এগিয়ে যাচ্ছে। আর দুজনের নিঃশ্বাস চেপে তার পিছনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। জানি না সেই সিদ্ধান্ত আমাদের নিয়ে যাবে। আর সুবল পাশের কাছাকাছি লুকিয়ে পড়লাম। আর পায়ে স্পষ্ট শব্দ শোনা যাচ্ছিল ধীরে ধীরে, কিন্তু বাতাসের কুয়াশায় ভেজা পাতার খসখসে শব্দ ছিল, যেন আমাদের প্রতি তার একটা সবসময় সতর্কতা আছে। সুবল আমার কাঁধে হাত রেখে ফিস ফিস করে বলল, শক্তি, কাজটা ঠিক হচ্ছে? এটা যদি সত্যি ডাইনি হয়? আমি সামনে চোখ রেখে দেহস্বরে বললাম, সুবল, চুপচাপ সবকিছু লক্ষ্য কর আগে, সবকিছু তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। সে মাথা নাড়ালো, কিন্তু কাজ ছিল তার চোখে লণ্ঠনে হালকা আলো এসে পড়ছিল। লাল শাড়ি পরা নারীটা ধীরে ধীরে একটা বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। মাঝে মাঝে সতর্কভাবে আশেপাশে তাকাচ্ছিল, যেন সে কিছু খুঁজছে। আমি সাবধানে বললাম, দেখছিস, সে শুধু হাঁটছে, ডাইনি হতে পারে না নিগ্রাত মানুষ। সুবল কিছুই বলল না, শুধু মাথা নাড়ালো। আমরা নিজেদের আড়ালে করে পিছু নেওয়ার চেষ্টা করলাম। তার পায়ের শব্দ, আমাদের নিঃশ্বাসে সব একসঙ্গে মিলিয়ে যাচ্ছিল। হঠাৎ নারীটি থমকে দাঁড়ালো। আমি লণ্ঠনের আলোয় আরো সামনে এগিয়ে দিলাম। সে ঝোপের মধ্যে কিছু খুঁজছে মনে হলো, হাতে কাপড় ধরে। আমি সুবলের দিকে তাকালাম। সুবল গলায় স্বর শক্ত হয়ে গেল। বলল, দেখছিস কিভাবে কাপড় ধরছে? বললাম, ঠিক ধরছিস। শোন, বলে, এটা ডাইনি নয়, কেউ ডাইনি সাজার ভান করে শাড়ি পরে এসেছে। আমরা আরো ধীরে ধীরে এগোলাম। লাল শাড়ি পরা মানুষটি তখন বাড়ির পেছনের দিকে হেঁটে যাচ্ছিল। আমরা একবারে কাছে গিয়ে লক্ষ্য করলাম, হঠাৎই সে কোনো কিছুর সঙ্গে একটা হোঁচট খেয়ে পড়ে গেল। সুবল চেয়ে বলল, কি হলো? লণ্ঠন থামিয়ে দেখলাম তার শাড়ির নিচে সত্যি প্যান্টে পরা ক্রুশ। আমরা অবাক হয়ে গেলাম। বললাম, সুবল, দেখছিস, আমাদের সন্দেহ হয়ে একদম ঠিক। নির্ঘাত চোর। সুবল চোখ বড় বড় করে তাকালো, বলল, চোর? আমি মাথা নাড়ালাম, হ্যাঁ, ডাইনি। সে যে সবাইকে ভয় দেখাচ্ছিল, চোর। এদিকে চোরটা ততক্ষণে আমাদের দেখে ফেলেছে। সে ছুরি বের করলো। পেছনে সরে গেলাম। সুবল লাঠি হাতে প্রস্তুত হয়ে গেল। বললাম, আর আচমকা দৌড় দিতে শুরু করলো। আমরাও তার পিছন নিলাম।
সে শাড়ির কারণে ধীরে ছুটছিল, কিন্তু জানতো আমরা অনুসরণ করছি। আমাদের লাঠি দিয়ে তার পায়ে আঘাত করতেই শাড়ির পা আটকে গেল, ওটা পড়ে গেল। সুবল আর আমি তাকে ঝাঁপিয়ে ধরলাম। সে ছুরি দিয়ে আমাদের ওপর আক্রমণ করতে চাইলে ধস্তাধস্তি চোরটার গায়ে আঘাত লাগলো। চোর বলার কোচায় তার কাঁধ কেটে টপ টপ করতে রক্ত পড়তে শুরু করলো। সে সময় গ্রামে অন্যদিকে থেকে কিছু অদ্ভুত চিৎকার ভেসে এলো। আমরা তাকালাম, মনে হলো কেউ বা কিছু ছুটে আসছে। সুবল গলার স্বর কাঁপছিল। আমি হকচকিয়ে উঠে দেখছিলাম একটা ছায়া যেন প্রায় উড়ে আসছে। ডাইনি। সুবল কাঁপতে কাঁপতে ভগবানের নাম নিতে শুরু করলো। আমি বললাম, ভয় পাস না, ভয় পাওয়া চলবে না। আমরা আজকের যুগের ছেলে, ওকে সাহস রাখতে হবে। দেখলাম ছায়াটা বাতাসে কিছু একটা শুকতে শুকতে আমাদের দিকে এগিয়ে আসছে। এদিকে অনবরত রক্ত পড়ে ওটা দুর্বল হয়ে পড়েছে, আর আমরা শুধু হা করে তাকিয়ে দেখছিলাম। আশঙ্কা করছিলাম চোরটা হয়তো শেষমেশ অতি প্রাকৃতিক শাস্তি পাবে। আমাদের শরীর থমথম করে কাঁপছিল। আমরা জানতাম সেই রাতের ঘটনা আমাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে থাকবে। শরীর হয়ে গেছে, শরীরও মাটিতে তখন পড়ে আছে, রক্তে ভেজা। চলাফেরা করতে পারছে না। চিৎকার কানে বাঁধলো, বাঁচাও বাঁচাও, কিন্তু আমরা সাহায্য করতে পারছিলাম না। জানতাম যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদের বিপদ হতে পারে। হঠাৎ লণ্ঠনের আলো ধীরে ধীরে একটু অদ্ভুত দৃশ্য প্রতিফলিত হলো। ছায়াটি তখন পরিষ্কার, রক্ত জোয়ার মতো টুকটুক লাল শাড়ি পরা একজন অবয়ব নারী মূর্তির পাশেই একটি চোর কাছে মৃত হলো। দেখলাম তার পাশে 6-7 বছরের ছোট্ট একটা শিশু দাঁড়িয়ে নগ্ন, কিন্তু সে শান্ত এবং অদ্ভুতভাবে সে মুহূর্তেই ঠিকভাবে তাকালাম, বাচ্চাটি নাইটির আঁচল ধরে আছে। এভাবে মাঝে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো। নারীটির চোখের দিকে ধীরে ধীরে এগুতে শুরু করলাম। তার চেয়েও শিওরে ওঠার মতো ঘটনা হলো। আর পা পুরোপুরি উল্টো দিকে মোড়, পুরো সিনেমার গল্পের মতো দৃশ্যপট। তখন বাস্তব চাক্ষুষ হয়তো গন্ধে সে চোরের দিকে আকৃষ্ট হয়ে এগিয়ে যাচ্ছে আমাদের সিদ্ধান্ত দিয়ে। তখন হিমেল স্রোত বইল, হাত মুখ এখন কুকুরের মতো বদলে যাচ্ছে, না চোখ আলাদা অন্ধকারে জ্বলছিল। সে সঙ্গে আসা বাচ্চাটির দিকে তাকালাম, তারপর আবার চোরের দিকে। সুবল কাঁপছিল, সত্যি দেখে বিশ্বাস হলো। বলছিল, না ডাইনি, এখন কি হবে? আমি বললাম, শান্ত হ, চাপ দেখ, এখন নড়াচড়া করা যাবে না, বলেও কিছু করতে পারবো না আমরা। দেখে চোরের বুকে কেঁপে উঠছিল, রক্তাক্ত শরীর যে, সে চিৎকার করছে, আমাকে বাঁচাও। আমরা নিজেরাই তো তখনও ভয়ে কুকাহত। ডাইনি চোরের চারপাশে ঘুরতে শুরু করলো। তার হাঁটা যেন এক অদ্ভুত নৃত্য। হাত পা নাড়াতে নাড়াতে আগুনের পিছে ঘুরতে ঘুরতে চোরটার পাশে হাঁটতে লাগলো, চোরটাকে দেখতে লাগলো। চোরটার কিছু হতে চাইছিল, কিন্তু তার শরীর দুর্বল, রক্তের গন্ধ ডাইনিকে আরো পাশে টেনে আনছিল। ডাইনি যেন নাক দিয়ে রক্তর গন্ধ শুষে নিচ্ছিল চোরটার শরীর। ভীষণভাবে শান্ত। সুবল ফিস করে বলল, ভাই, আমরাও বোধহয় মারা যাব, আজ বাঁচবো না। আমি বললাম, না না, শুধু দেখ, আমাদের আশ্চর্য ঈশ্বরের কাছে এই মাঝে আশ্চর্যকর দেখি। ডাইনিটি তার চোখে জিহ্বা বের করে মূর্তির মাথায় পড়ে থাকা রক্ত শুরু করলো।
সাথে আমার চোখ দিয়ে বেরিয়ে আসছিল। এত কাছ থেকে এমন দৃশ্য আগে কখনো দেখিনি। এর ভেতরে কেমন একটা চাপা ভয়, সেই শীতের গ্রামের সঙ্গে কামনি বেরিয়ে আসতে চাইছিল। চোখ চিৎকার করে আরো জোরালো হলো। সে ছুটছে, আমরা যেন পাথরের মতো জমে গেছি। চোখের আড়াল থেকে শুধু দাঁড়িয়ে দেখছি। আমি তাকে শান্ত রাখার চেষ্টা করেছিলাম, যদিও বলে ডাইনিটা আমাদের উপস্থিতি টের পায়, তাহলে আমাদের রক্ষা নেই। সেই মুহূর্তে ডাইনি চারপাশে তাকালো, আর হাসি শয়তানের মতো চোরকে আরো শক্তভাবে ঘিরে ধরেছে। সে শরীর ধীরে ধীরে অবশ হয়ে যাইতেছে। ডাইনি তাকে পাশে দিয়ে টেনে নিয়ে যেতে লাগলো। আর সুবল একে অপরের শক্ত করে ধরে নিজেদের যতটা সম্ভব আড়াল রেখে কুয়াশার দিকে তাকিয়ে গেলাম। বাড়াতে দেখি ডাইনির চোরটার দেহ শূন্যে তুলে কুয়ার ভেতর ফেলে বাচ্চাটিকে নিয়ে নিজেও কুয়া ঝাঁপ দিল। সে তীব্রতা কল্পনা করা যায় না। ওর ভেতর কি হচ্ছে আমরা শুধু শুনতে পাচ্ছিলাম, চিৎকার করে আঘাতের শব্দ। সুবল ফিসফিস করে বলল, ভাই এসব কি হচ্ছে? আমরা ঠিক দেখছি তো? এসব সত্যি? আমি শুধু মাথা নাড়ালাম। চোরের অন্তিমকরণ আমাদের পর সবকিছুই থেমে গেল। কোথাও চারপাশটা এখন শান্ত। আমরা বুঝতে পারলাম চোরটা বেঁচে নেই। এদিকে ডাইনির সহ তার সঙ্গে আসা বাচ্চাটাও আর উপরে উঠে আসছে না। রাত তখন গভীর। আমরা আরেক মুহূর্ত দেরি না করে গ্রামের দিকে ছুটতে করলাম। অথচ ছুটতে শুরু করলাম। অথচ যাওয়ার পথে প্রতিটা সেকেন্ডে যেন ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছিল। আমাদের বুক তখনও কাঁপছিল। আমরা পিছনে আর তাকাইনি। গ্রামে পৌঁছে দেখি বাড়ির দরজা বন্ধ, কেউ বাইরে নেই। হঠাৎ মনে হলো ডাইনি আমাদের ওপর নজর রাখছে। আমরা দ্রুত দরজায় করানারি মা দরজা খুলে এক প্রকার বাড়ির ভেতরে ঢুকে পড়ে হাত পা থাকি। দাদু আর মা সমস্তটা শুনে শিহর হয়ে ওঠে। আমরা আর কিছু বলতে পারছি না, শুধু চোখ বন্ধ করে আজ আমরা বেঁচে ভয় আর সাহসের মাঝে। সকালে সূর্য উদয় সাথে সাথে গ্রামে এক নতুন নীরবতা নেমে এলো। শীতের কুয়ায় এখন পাহাড়কে ঢেকে রেখেছে, কিন্তু দিনের বেলায় ধীরে ধীরে গ্রামের ছায়া ভেঙে যাচ্ছিল। আমরা দুজন ক্লান্ত এবং কত বুদ্ধি সবল আর আমি একে অপরকে চুপচাপ দেখছি। এর ঘটনাগুলো তখন মনে হচ্ছে চোর, রক্ত, ডাইনি। মনে হচ্ছে আমি কোনো রূপকথার ভেতরে এসে পড়েছি। দাদু বাইরে বেরিয়ে এলো, চোখে রাতের ঘটনা চাপ। তিনি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলেন, বললেন, তোমরা প্রভু জগন্নাথের কিভাবে এসে গেছো? আমি মাথা নাড়ালাম, কিন্তু বলতে পারলাম না। সুবলাও চুপ করে। আমরা সবাই ভয়ে আর অবাক হওয়ার মাধ্যমে আটকে গেছি। গ্রামের লোক ইতিমধ্যে জেনে গেছে রাতের ঘটনা। কয়েকজন বয়স্ক মানুষ আমাদের বাড়ি উঠানে জড়ো হয়েছে। চোখে তাদের অবিশ্বাস আর আতঙ্ক। কেউ কাঁপছে, কেউ রক্ত তার কুয়ার কথা শুনে আতঙ্ক আঁচল হয়ে গেছে। দাদু তাদের দিকে তাকিয়ে বললেন, সবাই শান্ত হও। যা হয়েছে তা হয়েছে। আর কাউকে রক্তের পিছনে পড়তে হবে না। আমরা যেন তখন বিশ্বাস হচ্ছিল না। আমি নিম্ন স্বরে জিজ্ঞাসা করলাম, দাদু, আর ডাইনি কি সত্যি? দাদু আমার কথা ছিন্ন করে স্বরে বললেন, শোন শক্তি, এসব দেখার পরেও যদি কেউ বুঝতে না পারে সে বোকা। তুই দেখেছিস আর সেটা আমাদের সতর্ক করে দিয়েছিস। গ্রামে আর কেউ সাহস করে রাতে
বনের দিকে যেতে পারবে না। কেবল কাঁপতে কাঁপতে বলল, শক্তি, আমরা কি? আমি তাকে থামিয়ে দিয়ে ধীরে ধীরে বললাম, চুপ। আমরা তো শুধু পেছনে নিয়েছিলাম, সাহস দেখিয়েছিলাম বলেই বেঁচে গেছি। এরপর ঠিক হলো কয়েকজন সাহসী যুবক মিলে গ্রামের বাইরে জঙ্গলে সেই কুয়ায় দেখতে যাবে। আদৌ কি চোরকে নিয়ে ডাইনি সেখানে ঝাঁপ দিয়েছিল? সে ভাষা, সে কাজ। আর গিয়ে দেখলো শুকনো কুয়ার চোরের চিহ্ন মাত্র নেই, খালি নিচে পাথরের ওপর শুকিয়ে যাওয়া রক্তের দাগ, আর কিছুই অবশিষ্ট নেই। সবাই স্তব্ধ। কোথাও চোরের দেহ, আর সেই ডাইনি। যদি নিচে নেমে শিয়ালের দল আয়নায় খায় টেনে নিয়ে যায়, তাহলে তারা এত গভীর কুয়া থেকে উঠলো কিভাবে? ডাইনি নাম শুনে বাকিরা অবাক উঠলো। বললেন, বহু বছর পরে এমন ঘটনা ঘটলো। সবাইকে সতর্ক হতে হবে। গ্রামের প্রতিটি ঘর মানুষের তাবিজ যাতে শুরু করলো। শীতের রোদ তাদের চোখে পড়তে শুরু করলো। সতর্কতার মিশ্রণ। আমি মনে মনে ভাবছিলাম, শহরে শিক্ষিত আমি আজ গ্রামে এসব রহস্য ভয় পেয়ে মাঝে নিজেকে জানতেই জড়িয়ে ফেললাম। ডাইনির রক্ত একসাথে। এখন আর কোনোদিন আগের মতো শান্ত থাকবে না। দাদু আমাকে বুঝিয়ে বললেন, শক্তি, এখন গ্রাম সুরক্ষিত, কিন্তু ডাইনি সে এখানে আছে। তুই হয়তো বুঝতে পারছিস না, কিন্তু আর অস্তিত্ব আমাদের জন্য সংকট। এই অভিজ্ঞতা মনে রাখ, পরে গেলেও ভুলে বলিস না। আমার হৃদয় কাঁপছে, চোখে অজানা দৃষ্টি। আমি জানি আমি সে রাতের কথা জীবনেও ভুলতে পারবো না। শহরে ফিরে গিয়েছি বলতে কেউ বিশ্বাসও করবে না। গ্রামের মানুষ এখন চুপচাপ। তারা জানে শীতের রাতে লাল শাড়ি কুয়ায় ধ্বংস সব মিশে আছে গ্রামে, আর আমরা দুজনে এখনো সেই ভয়ের ছায়ে বেঁচে আছি। সকালটা কোনো রকম কেটে গেলে শীতের রোদ উঠছে, কিন্তু সেই রোদে উষ্ণতা নেই, শুধু আলো। গ্রামের মানুষগুলো উঠানে বেরিয়ে ঠিক, কিন্তু কারো মুখে হাসি নেই। কথা বলছে খুব নিচু গলায়, কেউ যেন বেশি শব্দ শুনলেই কেঁদে ফেলবে। আমি উঠানে বসে চা খাচ্ছিলাম, হাতে নিয়ে টের পাচ্ছিলাম আঙ্গুল কাঁপছে, শুধু ঠান্ডার জন্য নয়। গ্রামের রাত দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠল। তারপরে একটা চিৎকার ভেসে এলো পাশের বাড়ি থেকে। ও মা, মারে, সব শেষ হয়ে গেল, ডাইনি সব শেষ করে দিল। আমি আর দাদু একসঙ্গে দৌড় দিলাম। একজন লোক দৌড়ে গেল, আমরা পিছন গেলাম। সেখানে গিয়ে দেখলাম একটা ছাগল মাটিতে পড়ে আছে। ছাগলটার গলা ছিঁড়া, এই জায়গায় রক্ত জমে কালচে হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, চারপাশে কোনো পায়ের ছাপ নেই। যেন কিছু একটা পায়ে ভেসে এসেছে, আবার মিলিয়ে গেছে। বৃদ্ধ লোক কাটা গলায় বলল, রাতের রক্ত আবারও ডেকে এনেছে। আমার কেউ কিছু বলবে না, শুধু সবাই একের দিকে তাকালো। দুপুরের মধ্যে আরো খবর এলো, একটা বাছুর মরে গেছে, আর পুকুরে পাড়ে একজন বাচ্চা বলেছে সে নাকি লাল কাপড় পরা ছায়া দেখেছে কলা গাছের ফাঁকে। আমি যুক্তি খুঁজছিলাম, কিন্তু যুক্তি যেন আজ গ্রামে ঢুকতে পারছে না। সকালের দিকে দাদু আমাকে ঘরের ভেতর ডাকলেন, দরজা বন্ধ করে বললেন, আর মুখ নেই, সে পুরোই কঠিন ভাব আবারও স্পষ্ট। তিনি বললেন, আজ সন্ধ্যায় গুছিয়ে আসছে। চমকে উঠে বললাম, শুনি, বড় ব্যাপার? দাদু আমার চোখের দিকে তাকালো। বড় কিছু না, হলো মানুষের গুণীটা না। তিনি জানলেন পাশের জেলায় একজন নামকরা গুণী আছে। ও
বছর আগেই এমন এক ঘটনার সময় এসেছিলেন। ডাইনির নাম শুনতেই মানুষ নাকি অসুস্থ হয়ে পড়ছিল। আমি অজান্তে জিজ্ঞাসা করলাম, সে কি পারবে? দাদু একটু থেমে গেল। পারবে কি জানি না, কিন্তু আজ থেকে গ্রামে আর একা নেই। সন্ধ্যা নামার আগেই গ্রামের রাস্তা পরিষ্কার করা হলো। কুয়াশায় চারপাশে কেউ যেতে পারছে না এমন নির্দেশনা দেওয়া হলো। প্রতিটি বাড়িতে ধূপ জ্বালানো হলো, তাবিজ নতুন সুতোয় বাঁধা হলো। আমি লক্ষ্য করলাম মায়েরা তাদের বাচ্চাদের বুকের সাথে চেপে ধরেছিল, কেউ কাউকে বাইরে যেতে দিচ্ছিল না। সূর্য ডোবার ঠিক আগে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। গোটা গ্রামে নিস্তব্ধতার মাঝে দূর থেকে ভেসে এলো এক শিশুর কান্না। খুব আমার গায়ের লোক খাড়া হয়ে গেল। বন্ধ করে ফিস ফিস করে বলল, আসছে। ঠিক সে সময় গ্রামের রাস্তায় দেখা গেল একজন লোক আসছে। লম্বা, রোগা, গায়ে কালো, কাঁধে ঝোলা, মাথা নিচু। গ্রামের মানুষ একে একে এড়িয়ে এলো। কেউ হাত জোর করলো, কেউ মাথা নিচু করলো। লোকটা উঠোনে পা রাখতে কুয়ার রক্ত রাখছে। আমি শিহরে উঠলাম। ধীরে ধীরে আমার দিকে তাকালো। বললো, তুই দেখেছিস তাকে? ওর গায়ের ওর গন্ধ লেগে আছে। কথা বলতে পারলাম না। সুবল পাশেই ছিল, সেও ভয়ে কেঁদে ফেলেছে। শুনে উঠে মাঝখানে বসে মাটি ছুঁয়ে চোখ বন্ধ করে 1 সেকেন্ড পর বলল, মারা হয়েছিল। গ্রামের ভিতর যে বজ্রপাত হলো। বলল, যাকে মেরে ফেলা হয় সে ফিরে আসে। এরপর গুনি চলে গেল। পরের দিন সকালে সূর্য ঠিক উঠছিল, পাখি ডাকছিল, মানুষ কয়েকজন হাঁটাফেরা করছিল, কিন্তু গ্রামে কেউ স্বাভাবিক ছিল না। সবাই অপেক্ষা করছিল আজ গুনি কি বলবে। গুনি পরের দিন সকাল চলে এলো। পরে সে সবার আগে কুয়ার দিকে তাকালো। দূর থেকেই দেখা জানালো, আজ ওদিকে কেউ যাবে না। গ্রামের প্রধান কথা মেনে নিলেন, কেউ প্রতিবাদ করলো না। দূরের দিকে গ্রামের পুরো স্কুল ঘরের ভেতর সবাই জড়ো হলো। দরজা বন্ধ, জানালা অর্ধেক খোলা। গুনির মাটিতে বসে যে ঝোলা করলো, ভিতর থেকে বের করলো কিছু শুকনো গাছের শিকড়, আমার অংশ, একটা কালো কাপড়। পুরোপুরি সে কথা বলছি, কিন্তু যখন বলছি তখন সবাই চুপ করে যাচ্ছিল। গুনি বলল, ডাইনি এই গ্রামে জন্মেছিল। দাদু বলল, কার কথা বলছো? গুনি তাকালো তার দিকে, বলল, যার নাম কেউ নিতে চায় না। সে পুঁথির না বন্ধ করে বলছিল। বললো, অনেক বছর আগেই, তখন গ্রাম আরো ছোট ছিল। একজন মহিলা ছিল, বিধবা। স্বামী মারা যাওয়ার পর সে একাই থাকতো। লোকজন বাড়িতে কাজ করতো। শান্ত স্বভাবের ছিল, বেশি কথা বলতো না। গ্রামের কিছু বদ নজর পড়েছিল তার উপর। তারা একটাই ছেলে ছিল। ছেলেটা একটু আলাদা, কথা কম বলতো, রাতে ঘুমাতো না, অন্ধকারে হাসতো। গ্রামে কেউ কেউ তাকে পছন্দ করতো না। ধীরে ধীরে কান্না ঘর শুরু হয়। সে বাচ্চাটা ঠিক না। পরে এক রাতে গ্রামের 2টো গরু মারা যায়। আরেক রাতে আরেকজন লোক অসুস্থ হয়। তখন অভিযোগ যার ওই বিধবার দিকে। উনি বলে, ভয়ের সময় মানুষের যুক্তি খোঁজে না, দোষী চায় কাউকে। সন্ধ্যায় গ্রামের মানুষ জড়ো হয়। মহিলা চিৎকার করে, ছেলেটা কাঁদছিল, শোনেনি। এর কুয়ার দিকে নিয়ে যাওয়ার হয়। গুনির গলায় তখন কঠিন। বলল, ওরা তখন আর মানুষের মতো স্বাভাবিক ছিল না। কোনো ডাইনি নয়, ওদের ডাইনি বানানো হয়েছিল। প্রথমে সে মহিলার ওপর
পাচার করা হয়, তারপর সে মহিলাকে ফেলে ফেলা হয় সেই কুয়ায়, তারপর শিশুটাকে। এবার নিচে সবাই ওখান থেকে চলে আসে। রক্তক্ষর আর অন্যান্য যেখানে একসাথে ঘটে সব, ওই মহিলাটি মারা যায়। তারপর থেকে কেউ ভালোভাবে থাকতে পারেনি। মাঝে মাঝে মহিলাটি ফিরে আসে, আর এভাবেই চলতে থাকে। কবিরাজটি আর কি ওই গুণী গ্রামটি বন্ধ করে দেয় এবং মহিলাটিকে বোতল বন্দি করে ফেলে। আর তার পুরো গ্রামটি সুরক্ষিত হয়ে যায়। আর এভাবেই পুরো গল্পটি শেষ হয়। এবং আরো অনেক আজকের মতো এপিসোড আছে, শেষ করার প্রত্যাশা করছি শুক্র ও রবিবার রাত মানে ভয় পাওয়ার রাত। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জানি না কতটা গুছিয়ে বলতে পারলাম, এই সময় হয়তো আটকে গেছি। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।